দেশে বাজেট বাস্তবায়নের মূল ভিত্তি রাজস্ব আয় পরিস্থিতি হতাশাব্যঞ্জক। রাজস্ব আহরণ পদ্ধতি সঠিকভাবে দাঁড় করিয়ে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে না পারলে বরাবরের মতো ভারী পাল্লায় ঘাটতি বাজেট নিয়ে শেষ হতে পারে অর্থ বছর। এমন মন্তব্য ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও রাজস্ব বিশেষজ্ঞদের। দেখুন তাসরিক সঞ্চয়ের বিশেষ প্রতিবেদন। 2 দশক পর বাজেট ঘোষণায় বিএনপি সরকার মোট বরাদ্দ লক্ষ্যমাত্রার প্রায় 75% মেটাতে হবে দেশের রাজস্ব আয় খাত থেকে, যে রাজস্ব আয় লক্ষ্যমাত্রায় টানছে প্রতি বছর ঘাটতির খানি। রাজস্ব প্রদানের আওতায় না থাকা বিশাল অংশ এবং আহরণ সংশ্লিষ্ট অনিয়ম দুর্নীতিতে রাষ্ট্রীয় মূল আয়ের এমন পরিস্থিতি বাজেট বাস্তবায়নের বড় অন্তরায়। খোদ ব্যবসায়ী নেতাদের দাবি, রাজস্ব সংগ্রহ কার্যক্রমে নানা ত্রুটি থাকায় পিছিয়ে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায়, কমছে রাষ্ট্রের আয়। একই বক্তব্য অর্থনীতি বিশ্লেষকদের। রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবারই দেখা যায় যে অ্যাম্বিশনটা দেয় রিয়েলিটি থেকে তার মধ্যে অনেকটা পিছিয়ে থাকে। আনঅফিসিয়াল আনহলি নেক্সাসে সত্যিকার অর্থে রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু যথার্থ টাকাটা জমা পড়ে নাই। তাহলে যথার্থ টাকা জমা পড়ে নাই, মিডলম্যানের একটা গ্রুপ টাকাটা নিয়ে যাচ্ছে, সরকারের ট্রেজারিতে টাকা কম জমা পড়ছে, ওই লোকও খুশি যে আমাকে এত ট্যাক্স দিতে হচ্ছে না। যে ইন্টারিম পিরিয়ড গভর্নমেন্ট যে ছিলেন তারা মোটেও ব্যবসায়ীদের মূল্যায়ন করে নাই। তো সুতরাং আমরা চাই বাস্তবতা আসার জন্য, কিন্তু আমরা বলছি যে এটা পরিধিটা বাড়ান। পরিধিটা বাড়ালে কি হবে, যে আমরা যারা ভ্যাট দিচ্ছি, আমরা ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স দিচ্ছি, আমরা উৎসাহিত হব এবং আমাদের উপরে প্রেশার পড়বে না। এখন আলটিমেটলি দেখা যায় আমাদেরকেই নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। দেখা যায় যে যারা মধ্যস্বত্বভোগী বা ফিল্ড অফিসার তাদেরকে কিছু টাকা দিয়ে তারা মেকআপ করে। এনবিআর ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখা যায় একজন 500-1000 কোটি টাকার মালিক হয়ে যায়, এটা জবাবদিহিতা নাই। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদের অভিজ্ঞতার ঝুলি থেকে কথা হয় সমস্যা ও উত্তরণ প্রসঙ্গে। শুধুমাত্র কর, শুল্ক এইগুলো আদায় করে এনবিআর, এবং করদাতাও যে করদাতা হয় তার কাছ থেকে নেয়। এখন ইকোনমি যদি বসে থাকে সে করদাতা হবে না বা হচ্ছে না, বা ইকোনমিতে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে যেখান থেকে রাজস্ব আসে। ওই যে এনবিআর বহির্ভূত রাজস্ব বলে একটা কথা আছে। হ্যাঁ, অনেকগুলো অ্যাক্টিভিটিস, অনেক সেক্টর কর্পোরেশন, অনেক ডিপার্টমেন্ট, তারা সেই সেবার এগেনস্টে তারা যে রাজস্ব পাচ্ছে, ভূমি রাজস্ব বলি, এটা বলি, অর্থাৎ সকলকেই এর সাথে সম্পৃক্ত হতে হবে। শুধুমাত্র এনবিআরকে মনে করলে হবে না। টোটাল রাজস্ব তার 73% বা 74% এনবিআর। বাস্তবিক সার্বিক প্রেক্ষাপটটাই হচ্ছে সমস্যা। অর্থাৎ পুলিশ মনে করবে আমি যা নিচ্ছি, ফাইন নিচ্ছি, আমার মতো নিচ্ছি, আমি এখানে ছেড়ে দিলাম, কি করলাম, সরকারের রাজস্ব ছেড়ে দিলাম। ও ডিসি অফিস মনে করবে যে ঠিক আছে, ওর ভূমি এটা ওটা আমি এগুলো ছেড়ে দিলাম, এখানে আমি দায়িত্বশীল হলাম না। হ্যাঁ, বিআরটিএ যেসব ফাইন নেয়, ফিল নেয়, ওই যে ওর ট্যাক্সেশন ফি নেয়, যেগুলো নেয় সেগুলো নেওয়ার যদি হিসেব ঠিক না থাকে, এই যে বিদ্যুৎ বিভাগ বা খনিজ সম্পদ বা এরা পেট্রোলিয়াম কর্পোরেশন, সে যে প্রচুর সবার কাছ থেকে যে ট্যাক্স নিচ্ছে সেগুলো যদি সে জমা না দেয়, পুরো রাষ্ট্রের দায়িত্ব আছে। কর ফাঁকি শুধু ওই এনবিআরের যে দেই না তাই ওইটাকে কর ফাঁকি বোঝায় না। আমি যদি ওখানে বসে বসে কালো টাকা সাদা টাকা করবার সুযোগ দিয়ে দেই, সব কিছু করে দেই, আমি ও যেখানে এনফোর্স হবে সেখানে দেখা যাচ্ছে না, খবর নাই, তাহলে তো এটা হবে না। যারা 2 কোটি লোকের ঘর বাড়ি আছে বা আছে, বিষয় আছে, হ্যাঁ, তারা তো টিন খোলে নাই। তা টিন না খুললে তারা তো ওখানে ঠিকই কোথায় দিচ্ছে না দিচ্ছে কিছু ধরা যাচ্ছে না। ডিজিটাইজেশন, অটোমেশন এইগুলো হলে অনেক জিনিস সহজ হয়ে যাবে, করদাতাকে পিছনে আমার ঘুরতে হবে না। প্রথম হচ্ছে ইকোনমিকে সচল করা, কারণ ইকোনমি সচল না হলে, ইকোনমির প্রধান খাতগুলো যদি অচল হয়ে পড়ে থাকে, তাহলে তো রেভিনিউ আসবে না। বর্তমান সরকারের বাস্তবায়ন পদ্ধতি এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা বাজেট বাস্তবায়নকে কতটা ত্বরান্বিত করবে সেটি দেখার বিষয়। তাসরিক সঞ্চয়, এসএটিভি, ঢাকা।